থিসিস আসলে আমাদের কম্পার্টমেন্ট, আমাদের যে এমএস পরীক্ষা অথবা এফসিপিএস যে কোনো পরীক্ষার জন্য থিসিস একটা আহ, কি বলবো, খুবই ইম্পর্টেন্ট পার্ট আমাদের এমএস পরীক্ষার ক্ষেত্রে। কম্পার্টমেন্ট বিটা হলো থিসিস এবং কম্পার্টমেন্ট এটা ক্লিনিক্যাল। এফসিপিএস পরীক্ষার ক্ষেত্রে একটা শর্ত হলো যে আহ, এই থিসিস পরীক্ষায় পাশ করে পরবর্তীতে ক্লিনিক্যাল পরীক্ষা দিতে হয় আর কি। তো আমাদের ক্ষেত্রে ওরকম এমএস পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে থিসিস পরীক্ষা পাশ ফেল যাই হোক না কেন ক্লিনিক্যাল পরীক্ষা দেওয়া যায়, এটা আর কি সুবিধা। তবে আমরা যখন প্রোটোকল দেই একটা যে কোনো থিসিস করব, থিসিস মানে কি আসলে, অথবা থিসিস সম্পর্কে একটু জাস্ট ব্রিফ আমি করতে চাই। আজকে আমরা যেটা জানবো যে আসলে থিসিস এর গ্রস একটা আইডিয়া, প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত এই আর কি, এটার ইম্পর্টেন্ট কি কি পার্ট আছে। এবং এই পার্ট গুলোর মধ্যে আমরা দেখা গেছে যে প্রথমে যদি কোনো স্যারে ক্লাস নিতে আসে, থিসিস সম্পর্কে ক্লাস নিতে আসে, তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বুঝি না, জানি না। আমাদের কাছে মনে হয় যে কি পড়াচ্ছে না পড়াচ্ছে। তো আমরা সবগুলা দেখা গেছে যে এলোমেলো হয়ে যায়, সুন্দর প্যালেটেবল ভাবে আমাদের কাছে কেউ উপস্থাপন করতে পারে না। আবার অনেকে সুন্দরভাবে উপস্থাপন করতে যখন পারে তখন আমাদের কাছে মনে হয় বিষয়টা ইজি। তো আমি একটা গ্রস জিনিস আজকে আপনাদের সামনে আর কি বলার চেষ্টা করব, যাতে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারেন। আর যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন, মানে গ্রস বিষয়ের উপরেও যদি না বুঝতে পারেন, তাহলে তখন পরবর্তীতে আমাকে শেষের দিকে আমি কোশ্চেন নেবো আর কি বোঝার জন্য। আর মাঝখানে যদি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন হয় বা জানার দরকার পড়ে তাহলে আমাকে বলবে। তো এখানে দেখেন কিছু লেখা আছে যে আমি থিসিস করতে চাই। থিসিস কিন্তু একটা, আমরা মাস্টার্স হচ্ছি যে কোনো একটা সাবজেক্টের উপরে, স্পেশালিস্ট হচ্ছি। তো আমরা কিন্তু আসলে আমরা রিসার্চ করব, যে কোনো বিষয়ের উপরে রিসার্চ করব, আমরা নলেজ উদ্ঘাটন করব। তো সেই নলেজ উদ্ঘাটন করতে গেলে আসলে একটা প্রসিডিওর, একটা প্রসিজার ফলো করতে হয়। এই প্রসিজারটা এটাই আমরা শিখবো আর কি এমএস পরীক্ষায়। এটা একটা পার্ট, কিভাবে একটা জিনিস রিসার্চ করে নলেজটাকে বের করে নিয়ে আসা যায়, মানুষের কল্যাণের জন্য বের করে নিয়ে আসা যায়। এটা একটা মানে কিভাবে করব এই জিনিসটা আর কি জানানোর উদ্দেশ্যটাই হচ্ছে থিসিস। তো স্যারেরা এসে প্রথমে আমরা যখন ফেসবিতে আসি তখন স্যারেরা একটা যে বিষয়ে জানতে চায় যে আসলে আমরা কোন বিষয়ে থিসিস করবো, একটা টপিকস আহ নিয়ে আসতে বলে। কিন্তু তখন আমরা কিছুই জানি না আসলে কি করব না করব, কোন বিষয়ের উপরে করব আর কি থিসিসটা করব। তো একটা সুন্দর থিসিসের কিছু ক্রাইটেরিয়া আছে যে আহ, আমি একটা জিনিস যেটা এস্টাবলিশ হয়েছে, যে অনেক পুরাতন একটা জিনিস যেটা এস্টাবলিশড হয়েছে, এস্টাবলিশ সত্য জিনিস, নলেজ সবাই জানে যেটা, সেই জিনিসটার উপরে আমি রিসার্চ করতে পারি না বা থিসিস টপিকস নিতে পারি না। থিসিস টাইটেল সবসময় একটা নতুন নতুন জিনিস, যেগুলো অ্যাডভান্স জিনিস আমাদের দেশে এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি, অথবা নতুন টপিকস নতুন কিছু হচ্ছে, সেগুলো বিষয়ের উপরে আমরা করতে পারি। এখন ধরেন আমি একটা টপিকস নিলাম, বা আপনারা সবাই অলরেডি মনে হয় টপিকস নিছেন, একটা একটা করে টাইটেল নিছেন। তো এখন এটা আমাদের আইআরবি বোর্ড যে আছে, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড, এই আইআরবি বোর্ডের মধ্যে আমাদেরকে কি করতে হয়, প্রথমে একটা কি করতে হয়, প্রোটোকল দিতে হয়, থিসিস প্রোটোকল সাবমিট করতে হয়। অথবা ডিজার্টেশন, এটাকে অনেকে বলে ডিজার্টেশন, মানে এই বিষয়ের উপরে আমি থিসিস করতে চাই। তো এটাই হলো থিসিস প্রোটোকল। তা আপনারা সবাই অলরেডি থিসিস প্রোটোকল আইআরবি বোর্ডে সাবমিট করছেন। তো আইআরবি বোর্ডে এটা যে আমরা প্রোটোকলটা সাবমিট করছি, এটা কিন্তু আমরা সবসময় ফিউচার টেন্সে লিখে দিই যে আমি আসলে এই বিষয়ের উপরে আহ, আহ, আমার রিসার্চটা করতে চাই। আমার স্টাডি ডিজাইন কি হবে, আমার স্যাম্পল সাইজ কি হবে, আমি কোন মেথডে কোন ম্যাটেরিয়ালস ইউজ করে আমি রিসার্চটা করব, আমার কি কি সম্ভাব্য ফলাফল আসতে পারে, আমার উদ্দেশ্য কি, কোন যুক্তিতে আমি এটা করব,
এগুলো সবগুলো কিন্তু আমরা আমাদের মানে আমাদের ওখানেই এই আহ, কিসে প্রোটোকল, থিসিস প্রোটোকলে লিখে দেওয়া থাকে, সবগুলো লিখে দেওয়া থাকে, কিন্তু আমরা হয়তো জানি না বা জেনে না জেনে এরকম আর কি করে দিয়ে দিই ওখানে। তো আসলে এইগুলার আবার আমরা সুন্দরভাবে এটা আর কি যখন আইআরবি বোর্ডে ক্লিয়ারেন্স হয়ে যায়, আইআরবি বোর্ড যে যখন এটা পাস হয়ে যাবে যে হ্যাঁ আমার টাইটেলটা করতে মানে করতে পারবো আর কি, এই বিষয়ের উপরে রিসার্চ করতে পারবো। তো রিসার্চ যখন করতে পারবো, এটা আসলে একটা ইথিক্যাল কমিটি থাকে যে আমি এই টপিকসটা মানুষের উপরে অ্যাপ্লাই করতে চাই। এটা মানুষের জন্য যদি ক্ষতিকারক কোনো কিছু হয়, যে এটা করলে ক্ষতি হবে, তখন এটা কি করবে না, ইথিক্যাল কমিটি কখনো এটাকে অ্যালাউ করবে না। তো আমাদের এথিক্যাল কমিটি অ্যালাউ করলে তাহলে তখন আমরা কি করতে পারি, এই বিষয়ের উপরে রিসার্চ শুরু করতে পারি। তাহলে রিসার্চ শুরু করতে গেলে আমাদের অনেক কিছু জিনিস লাগে, যেমন দেখেন টিপস ডিউরিং রাইটিং দ্য থিসিস সাবমিশন বা প্রোটোকল সাবমিশনের ক্ষেত্রে আমাদের কিছু টিপস থাকবে। তার আগে এখানে অনেক কিছু নিয়ম কানুন আছে। এর আগে আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে। আমার আহ, এই থিসিসের কয়েকটা পার্ট একটু দেখাবো। এখানে মনে হয় দেখা যাচ্ছে যে আমরা থিসিসের একটা মানে পুরা থিসিস আমার যে করা আছে আমি করে ফেলছি, এই জিনিসটাকে আমি একটু দেখাই, প্রথমে দেখাইনি, তাহলে আপনারা ভালো ধারণা পাবেন আশা করি। তো থিসিসের আমি একটা টাইটেল, আমার টাইটেল দেখেন, আমার টাইটেল ছিল আউটকাম অফ ওপেন ডিরেকশন ইন্টারনাল ফিক্সেশন অফ ক্লোজ ইন্টারআর্টিকুলার ক্যালকেনিয়াল ফ্র্যাকচার বাই প্লেট এন্ড স্ক্রু। এটি কিন্তু আমার টাইটেল। তো এটা কিন্তু আইআরবি বোর্ডে কি হয়েছে, আইআরবি বোর্ড আমাকে অনুমোদন দিছে। এই যে দেখেন, এটা হলো আইআরবি বোর্ডের সার্টিফিকেট। তো ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডে এরকম আপনাদেরকে অনুমতি দেবে আর কি, যে আসলে আপনি এটার উপরে থিসিস করতে পারবেন। এখানে কিন্তু লেখা আছে, আমি যখন প্রোটোকল সাবমিট করব তখন কিন্তু এখানে সবকিছু লেখা থাকবে, যেমন টাইটেল ভাই কি। আমরা এটা কোথায় পাবো এখন, এই যে যেটা দেখাচ্ছে ইনস্টিটিউশনাল রিভিউ হ্যাঁ, বোর্ড, হ্যাঁ, এই যে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড সার্টিফিকেটটা, এটা কি আমরা এখন কালেক্ট করে নিবো তাদের কাছ থেকে? হ্যাঁ, আপনারা এখনই কালেক্ট করে নিতে পারেন। আপনারা যখন বইটা করবেন তখনই কিন্তু পেয়ে যাবেন। যেমন এখানে আপনারা যখন বইটা করবেন না, আসল নিয়ম আমরা কিন্তু উম, আহ, নিয়ম অনুযায়ী আগাই না। আমরা দেখা গেছে যে যখন বই তৈরি করব তখন আমরা পিছনের দিকে ডেট দিয়ে এগুলো বানাই নিই, কিন্তু আসলে সিস্টেম গুলো ওরকম হওয়া উচিত না। মানে আমরা আমাদের কি এটা যদি আমরা সিস্টেমেটিক্যালি করতে চাই, হ্যাঁ, ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড সার্টিফিকেট, এটা আমাদের এখনই সংগ্রহ করা উচিত, তাই তো? হ্যাঁ, 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 আমরা এইটা কি আপনাদের এখনই ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ডের সার্টিফিকেট এখনই আপনাদেরকে আহ এখনই নেওয়া উচিত। ঠিক আছে। এটা কি স্যারদের কাছে, এটা কি এখন আমরা ইয়া করতে পারি, প্লেস করতে পারি যে স্যার এটা আমাদের? অবশ্যই, অবশ্যই তাদের কাছে আপনারা সার্টিফিকেট নিতে পারেন যে আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। তো এটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড যখন এটাকে আইআরবি বোর্ডের ক্লিয়ারেন্স হবে, তখনই আপনারা কেবলমাত্র স্টাডি শুরু করতে পারেন, এর আগে করতে পারেন না। যেমন প্রিন্সিপাল ইনভেস্টিগেটর কে থাকবে, গাইড কে থাকবে, প্লেস অফ দ্য স্টাডি, ঠিক আছে, ডিউরেশন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনি করতে চান বা করতে পারবেন। আমরা সাধারণত মার্চ থেকে শুরু করে সেপ্টেম্বর সময় পর্যন্ত আর কি, 2 বছর, এই 3 বছর, মানে 2.5 বছর সময় আর কি, ইউজুয়ালি সময়ের মধ্যে আর কি করতে হয়। কারণ আমাদের পরীক্ষা আর আমাদের ডিউরেশনটা আসলে লিমিটেড, এই জন্য এর বেশি করতে পারি না, সবারই একই রকম হবে। তো এই আর কি। তো ওটা থাক, এখন আমি প্রথমে দেখাই। এটা হলো একটা থিসিসের বইয়ে 4টা অংশ থাকবে। যেমন প্রথমে এখানে দেখা যাচ্ছে কাভার পেজ, এই যে এখানে দেখেন কাভার পেজ 1 নম্বরে, দেখেন খেয়াল করে। 1 নম্বর হচ্ছে কাভার পেজ, আমি দেখাতে পারতেছি না ইয়ে করে দাগ দিয়া, এটা হচ্ছে কাভার পেজ। তো একটা বইয়ের যেমন মলাট থাকে সেরকম আর কি, এটা কাভার পেজ। কাভার পেজের ভিতরে কিছু অংশ থাকবে। 2 নম্বরটা দেখেন নিচ থেকে ফ্রন্ট পেজ। 3 নম্বরে হচ্ছে থিসিস বডি। এবং 4 নম্বরে সবার প্রথমে আমি উপরের দিকে দেখাইছি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সটা আসলে এখানে প্রথমে দেখাইলাম একটু অংশ।
আমরা ধীরে ধীরে আর কি চারটা অংশই দেখবো। যেমন ফ্রন্ট কাভার পেজে, 1 নম্বরে যে কাভার পেজ, এই কাভার পেজটাতে কি থাকবে। আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা হলো একটু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। তাহলে আপনারা পরবর্তীতে এই বইটা লেখার সময় যেই লিখুক না কেন, আমরা নিজেরা লিখি, নিজেরা করি, অথবা আরেকজন করে দিল, তাহলে আপনি ভুলগুলো ধরতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন প্রথমে টাইটেলটা থাকতেছে আমার সাবমিশন কি করলো, সাবমিশন থাকবে, নাম থাকবে, আপনার পরিচয় থাকবে। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন থিসিস এর জন্য, তখন আপনার একটা আপনার ই রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি আছে। আপনার এক্সাম রোল থাকবে, এক্সাম সেশন থাকবে। ঠিক আছে? যে আপনারা জানুয়ারি 2027 সালে পরীক্ষা দিচ্ছেন, তো এটা থাকবে আর কি। এরপরে দেখেন, এরপরের পেজটা যেটা থাকবে সেটা হচ্ছে থিসিস টাইটেল, টাইটেল পেজ। এখানে টাইটেল পেজে ইনভেস্টিগেটর কে থাকবে, ইনভেস্টিগেটর পুরা পরিচয়টা এখানে থাকবে, পুরাটা। তারপরে সুপারভাইজার যে থাকবে, সুপারভাইজারের নাম। এরপরে এখানে ডিক্লারেশন আপনার থাকতে হবে, যে বইটা আপনি লিখতেছেন এটার ডিক্লারেশন কি। প্রথমে আপনি ডিক্লারেশন দেবেন, এখানে কিছু কথা লেখা থাকবে, যেমন এই কথাটা অবশ্যই লেখা থাকতে হবে, টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইট কন্টেইনস নো কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন প্রিভিয়াসলি ফর এনি হায়ার ডিগ্রি। এই কথাটা লেখা থাকতে হবে যে আমি যে বিষয়ের উপর থিসিস করতেছি এটা আরেকজনের কাছ থেকে বা আরেকজনের বই থেকে আমি কপি করি নাই। ঠিক আছে? এই কথাটা কিন্তু অবশ্যই আপনাকে লিখে দিতে হবে। কেন? আপনি কিন্তু অবশ্যই কপি করতে পারবেন না। যেমন বিগত 5 বছরের মধ্যে যে বিষয়ে থিসিস হয়েছে সেই টপিকস কিন্তু আপনি নিয়ে নিজে করতে পারবেন না। কেন? কারণ যে বিষয়ের উপরে 5 বছরের মধ্যে হয়েছে ওই টপিকসে আপনি আবার কেন থিসিস করবেন, এটা যুক্তিকতা নাই। কিন্তু যেটা আবার 10 বছর আগে হয়েছে সেটা আবার আপনি থিসিস আবারও নতুন করে করতে পারেন। কেন করতে পারেন? কারণটা হলো যে 10 বছর আগে একটা ডিজিজ বা একটা অপারেশনের আউটকাম যেরকম ছিল, 10 বছর পরে নতুন টেকনিকে আপনি যদি করেন তার আউটকাম একরকম থাকবে না। তো নতুন জিনিসটার আপডেট কি হলো, আপডেট ইনফরমেশন কি হচ্ছে, আপডেট আউটকাম কেমন হচ্ছে, এটা জানার জন্য আর কি করা যায়। এটাই হলো কথা, যে আমি 5 বছরের মধ্যে যেটা হয়েছে সেই আর কি জিনিসটা আমি করতে পারবো না। আর 10 বছর আগে যেটা হয়েছে সেটা কিন্তু কপি করতে পারবো না আমি। কপি কেন করা যাবে না সেটাও বলি। যে আমরা যখন থিসিস লিখবো, আমাদের অনেকগুলো জার্নাল যেগুলো পড়বো সেগুলো বিগত 10 বছরের মধ্যে হতে হবে। এটা 1 নম্বর মাথার মধ্যে রাখতে হবে, যে 10 বছরের আগের কোন জার্নালের রেফারেন্স আপনি আপনার থিসিসে রাখবেন না। রাখলে স্যার এটা কিন্তু খুবই মাইন্ড করে। 10 বছরের আগে আপনি যদি, তাহলে আপনার 5 বছর আগে যেটা থিসিস হয়েছে অথবা 10 বছরের আগে যেটা থিসিস হয়েছে, 5 বছরের আগে যেটা থিসিস হয়েছে সেটা হচ্ছে দেখা গেছে আরো 5 বছরের আগের জার্নালের ইনফরমেশন নিয়ে লেখা। তো ওখান থেকে আপনি কোনো কিছু কপি টপি করলে দেখা গেছে যে হবে না, কপি করা যাবে না। এটা খেয়াল রাখতে হবে, ডিক্লারেশনের মধ্যে এই জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসেন সুপারভাইজার সার্টিফিকেট। সুপারভাইজার আপনাদের গাইড স্যার যে থাকবে, আহ, যেই থাকুক না কেন, আপনাকে একদম বইটা দেখানোর পরে, ওনাকে দেখানোর পরে উনি আর কি আপনাকে এই সার্টিফিকেটটা দেবে, যে আই হ্যাভ গান থ্রু দ্য থিসিস। দেখা গেছে অনেক ছাড়ে আছে, গাইড স্যার থাকে, আপনারা গাইড স্যাররা অনেক ব্যস্ত ব্যস্ত থাকেন, ওনারা সময় দিতে চান না। বারবার গিয়ে ওনাদেরকে খুশি করতে হবে আর কি, বারবার যাইতে হবে, ওনাদেরকে দেখাইতে হবে, ওনারা ভুল ধরে দেবে, সংশোধন করবেন, আপনারা বারবার যাবেন, এটা আসলে একটা নিয়ম। আর স্যারদেরও উচিত বইটা একদম পুরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে পড়ে এটা কি ভুল আছে না ভুল আছে সবকিছু ধরা। ওনাদের আসলে সময় থাকে না, এবং আহ সময় না থাকার কারণে হয়তো ওনারা সবগুলো পড়তেও পারে না। কিন্তু এখানে কিন্তু ডিক্লারেশনে কিন্তু লেখা আছে স্পষ্ট ভাষায়, যেমন আই হ্যাভ গান থ্রু দ্য থিসিস, আমি তার থিসিস বইটা পড়ছি, অ্যান্ড হিজ ওয়ার্ক ইজ জেনুইন অ্যান্ড আপ টু ফুল স্যাটিসফ্যাকশন। এই কথাটা লেখায় থাকতেই হবে। এই কথাটা লেখা থাকতে হবে যে উনি সন্তুষ্ট, এটার উপরে উনি সন্তুষ্ট, এই কথাটা লেখা থাকতে হবে। এটা কিন্তু খেয়াল করতে হবে, হ্যাঁ। তো একই জিনিস সেম আপনি যখন লিখবেন এই কথাগুলোই থাকবে, কিন্তু এই কথাগুলো আপনার মনের মধ্যে গেঁথে থাকতে হবে, যে আসলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং আপনি যে থিসিস লিখতেছেন তখন এগুলা থাকতেছে কিনা সেটাই খেয়াল করবেন। এরপরে আসেন সার্টিফিকেশন।
এই সার্টিফিকেশনটা তখনই প্রয়োজন পড়ে আপনার হলো আহ, যখন থিসিস ক্লিয়ার হবে, মানে পরীক্ষায় আপনি পাশ করে যাবেন, তখন এখানে দেখেন কনভেনার, একজন কনভেনার থাকে। থিসিস আপনার পরীক্ষাটা হয় আহ, কয়জন টিচারের মধ্যে, আমি একটু এর মধ্যেই বলে ফেলি। এখানে আপনার থিসিস পরীক্ষা নেবে 4 জন স্যার। 4 জন স্যারের পরীক্ষা নেবে। তবে এখানে আপনার গাইড স্যার, যে সুপারভাইজার, সুপারভাইজার স্যার, ওনার কিন্তু কোনো মার্ক থাকবে না, উনি শুধু বসে থাকবেন। তো সালেন স্যার একটা কথা বলে যে গাইড যিনি, উনি কিন্তু ওনার কোনো কাজ নাই, উনি বসে থাকেন শুধু এবং গালি শোনেন। ঠিক আছে, এই আর কি। তো ওনার আসলে ওনার হাতে মার্ক নাই, কারণ উনি যে রিসার্চার যিনি, আমাদেরকে কিন্তু রিসার্চার, আমরা রিসার্চ করি, আমরা নিজে স্টুডেন্টরা আমরা রিসার্চ করতেছি, উনি কিন্তু আমাদেরকে সুপারভাইজ করতেছেন এই কি। তো সবকিছু উনি তত্ত্বাবধানে থাকতেছেন, এই জন্য এমন কোনো কিছু যদি দরকার পড়ে যে হ্যাঁ, স্টুডেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, যে এই কাজটা এইভাবে করছে, কে করছে, মানে স্টুডেন্ট কি নিজেই করছে, তখন গাইড স্যার বলবে যে না, আমি যে এই কাজটা আর কি আমি বলছি এইভাবে করতে আর কি, স্যার দোষ নেওয়ার জন্য, মানে আমরা যত দোষ করছি, গাইড স্যারের উচিত যে স্টুডেন্টের দোষটা নিয়ে নেওয়া, মাথায় নিয়ে নেওয়া, যে এই দোষটা আমি করছি, এটা এইভাবে করতে বলছি, তাহলে আর কি সমস্যা নাই। সেই জন্য বারবার গাইড স্যারের কাছে আমরা যাব, মানে যাতে উনি পুরো দোষটা নিতে পারে আর কি, এটাই। তো সালিন স্যার একটা কথা বলে যে আহ, পরীক্ষা বোর্ডে পরীক্ষা বোর্ডে গাইড স্যার থাকবে শুধু গালি শোনার জন্য, এই আর কি। তো বাকি 3 জন স্যারকে থাকবে, একজন হচ্ছে কনভেনার, 2 জন হলো মেম্বার, মানে একজন এক্সটার্নাল, একজন হচ্ছে বায়োস্ট্যাট। তাহলে বায়োস্ট্যাটের যে থাকবে, বায়োস্ট্যাটের উনি আসলে আহ, আমরা যেগুলো টেস্ট করি, স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করি, স্যাম্পল সাইজ, এগুলো বিষয়ে দেখবে। আর একজন এক্সটার্নাল স্যার থাকবে, উনি আর কি আহ, বাকি রেজাল্ট গুলা খেয়াল করবে, কনভেনার স্যারও খেয়াল করবে। এখন এখানে কিন্তু 3 জনের হাতে 60 60 60 মার্ক, টোটাল 180 মার্ক পাইতে হবে আর কি। টোটাল 180 মার্ক পাইলে তাহলে পাস হবে এই সাবজেক্টে, মানে এই থিসিস এর উপরে পাস হবে। তো 3 জন মিলে আর কি পাস মার্ক এখানে দিতে হবে। তো দেখা গেছে যে এক্সটার্নাল, এই যে কনভেনার মেম্বার, এনারা যদি দেখা গেছে যে ইউজুয়ালি কেউ দেখা গেছে একজন 70, একজন 70, একজন 50, এরকম কেউ দেয় না। সবাই আর কি সেম মার্ক দিয়েই একজনকে পাস অথবা একজনকে ফেল করায়, এই আর কি। তো এটা শেষে একদম লাস্টে ক্লিয়ারেন্সের পরে এইটা ফিল আপ হবে, ফিল আপ করে থিসিস এর বইটা সাবমিট করতে হবে, যে এখানে ডেট অফ অ্যাপ্রুভালটা কয় তারিখে হলো, এইটা, এই আর কি। তো এটা হলো নিয়ম, এই কয়েকটা জিনিস থাকবে। তো এটা হলো আমার কি বলবো, কাভার পেজ। ঠিক আছে। তবে একটা আপনার জিনিস খেয়াল করছেন কিনা, এই কাভার পেজে যতগুলো পেজ আছে, এগুলো কিন্তু কোনো পেজ নাম্বার নাই, এগুলাতে কোনো পেজ নাম্বার থাকবে না, নো পেজ নাম্বার।